গল্প আমার মুক্তি আলোয় আলোয়। গল্পটি লিখেছেন মনোবীণা চট্টোপাধ্যায়। এটা চিঠি নয় যে লেখার উপর চোখের জলের ফোঁটা পড়ে কালি ধেবড়ে যাবে। মোবাইলের স্ক্রিনে জল পড়লে স্ক্রিনের লেখা স্পষ্টতর হয়ে ওঠে। ঝাপসা দু চোখটা দেখতে পায় না, সেটা অন্য কথা। না হলে হানিমুন কাপলের হোটেলের ঘরে এই মধ্যরাত্রে মোবাইলের আলো জ্বলার কথা নয়। এই সময়ে রিয়া অরূপের পরস্পরের আলিঙ্গনাবদ্ধ হয়ে শান্তিতে ঘুমানোর কথা, কিন্তু যা হওয়ার কথা তার সবসময় হয়ে ওঠে কই। তাই এই রাত ৩:২২-এর সময়ে মাত্র ২ মাসের বিবাহিত রিয়ার চোখে ঘুম নেই। অরূপ গভীর ঘুমে ঘুমিয়ে যাওয়ার পরই সে সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নেয় অরূপের বাহুপাশ থেকে। তারপর বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে সাইলেন্ট করে আগে ব্রাইটনেসটা কমিয়ে দেয়। তারপর মাত্র ৩ মাস আগের একটা ব্লকড কন্ট্যাক্টের থেকে আসা তার শেষ কনভারসেশনটার দিকে তাকিয়ে থাকে। রিয়া জানতে পারে না তার ঠিক পাশের রুমে আর একজনও অনেকগুলো ঘুমে অচৈতন্য ছেলের মাঝখানে জেগে বসে আছে, ঠোঁটে জ্বলন্ত সিগারেট আর আশপাশে বেশ কয়েকটা খালি মদের বোতল নিয়ে একা। আপাত দৃষ্টিতে বোঝা যায় না এরা পরস্পরের পূর্ব পরিচিত, কিন্তু আজ সকালে দার্জিলিং শহরের বুকে এই ঐতিহ্যশালী রাজবাড়িতে নেহাত কাকতালীয়ভাবে প্রায় একই সময়ে পরপর দুটো গাড়ির আগমন ও পাশাপাশি ঘরে বুকিং ও তত আশ্চর্যজনক কিছু নয়। কিন্তু তবুও এই দুটো গাড়ি থেকে যারা নেমে এলো তাদের মধ্যে দুজন, একজন নারী ও একজন পুরুষ, পরস্পরের দিকে তাকিয়ে একেবারে যেন বিহ্বল হয়ে গেল। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া এতটা সমাপতনও কি সম্ভব? ভাগ্যের নিষ্ঠুরতা দেখার এখনো ওদের অনেক কিছু বাকি আছে। তাহলে একটা মানুষকে ব্লকড লিস্টে ফেলা সবে ৩ মাস অতিক্রান্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে দুজনের পাশাপাশি হাত ধরে হাঁটা আর জন্ম জন্মান্তরের সঙ্গীর ক্যাপশন দেওয়া ছবি অনেকের মন থেকেই এখনো মিলিয়ে যায়নি। তারপর একদল ব্যাচেলার ছেলের গ্রুপের সামনে যখন গাড়ি থেকে একজন সদ্য বিবাহিত হানিমুন কাপল নামে, তখন তাদের মধ্যে চরমতম ব্রহ্মচার্যশ্রয়ী সিলেটিও একবার না তাকিয়ে পারে না। এমত অবস্থায় একজন সুপুরুষ ব্যক্তির হাত ধরে যখন তাদের গ্রুপেই উপস্থিত একজন বন্ধুর এক্স গার্লফ্রেন্ড, যার সাথে কিনা বন্ধুর সম্পর্ক মাত্র ৩ মাস আগে ভেঙেছে, আর মূলত সেই বন্ধুটারই দগদগে গায়ে প্রলেপ দিতে তাদের এই ট্রিপ প্ল্যান। এক মাথা টকটকে সিঁদুর পরে গাড়ি থেকে নেমে আসে, তখন এর মধ্যে বিধাতার আরও কোনো নিষ্ঠুর মজা দেখার প্ল্যান বাকি আছে বলে ধরে নিতে হয়। এই দৃশ্য দেখে কেউ কোনো কথা বলে না, প্রত্যেকেই নিজেদের মধ্যে মুখ তাকাতাকি করে। তারপর খুব আলগোছে চোখের কোণ দিয়ে দেখে নেয় সেই বন্ধুটিকে। হ্যাঁ, বন্ধুটিও দেখতে পেয়েছে সেই দৃশ্য, অবশ্য না দেখতে পাওয়ার কথাও নয়। তবু কিন্তু এগুলো রয়েই যায়, ঘুরপাক খায় সবার মনে। এর মধ্যে সেই বন্ধুটি নিজের পিঠে রুকস্যাকটা তুলে রিসেপশন ডেস্ক থেকে হাত বাড়িয়ে চাবিটা নিয়ে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন ফিরে কারোরা তাকানো হয় না মেয়েটির দিকে, যার টুকটুকে আদর মাখানো ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এসেছে। রিয়ার হাজব্যান্ড অরূপ একটু বেশি মিশুকে। গ্রুপের একজনের দিকে যেচে এগিয়ে গিয়ে বললেন, আরে বাঙালি ছেলেদের গ্রুপ, বেড়াতে এসে এমন পারফেক্ট সঙ্গী মেলা ভাগ্যের ব্যাপার, একসাথেই ঘোরা যাবে। তোমরা আছো তো কয়েকদিন? যে ছেলেটিকে জিজ্ঞেস করা হলো সে উপায়ন্তর না দেখে ঢোক গিলে মাথা নাড়ল। আর একজন এসে উদ্ধার করলো তাকে। একটু হেসে এগিয়ে এসে অরূপের দিকে তাকিয়ে বলল, আপনারাও তো এইমাত্র এলেন, একটু ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিন, তারপর হবেক্ষণ একসাথে বেরোনো। অরূপ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, লাঞ্চে দেখা হচ্ছে। রিয়া আর প্রিয়মের সম্পর্কটা ২-১ বছরের লোক দেখানো সম্পর্ক ছিল না। অনেক বছর হাতে হাত রেখে বহু প্রতিজ্ঞার পর ফাইনালি যখন প্রতিজ্ঞা পূর্ণ করার সময় হলো, নানা নতুন নতুন বাধার আবির্ভাব ঘটতে লাগলো। ওরা যখন পরস্পরের হাত ধরেছিল তখন ওদের বয়স কম ছিল, চোখের পাতায় অনেক স্বপ্নের বুনট ছিল। কিন্তু দীর্ঘ জীবনের ঘাত প্রতিঘাতে ওদের স্বপ্নের ভিতে যখন ভাঙন ধরেছিল, তখন কখন যেন তার ছোঁয়া অজান্তেই ওদের সম্পর্কেও এসে লেগেছিল। ওরা ক্রমশ বুঝতে পারছিল, বন্ধুরা যতই বলুক, ওরা আর যাই হোক পরস্পরের জন্য ঠিক মেড ফর ইচ আদার নয়। ওদের দুজনের সম্পর্কের কথা দুজনের বাড়িতেই জানতো, সবাই জানতো ওদের বিয়ে হবে কোনো একদিন, ওরাও জানতো। ফাইনালি যখন রিয়াদের বাড়ি থেকে প্রিয়মদের বাড়িতে অফিসিয়ালি বিয়ের প্রস্তাব গেল, আর ওদের বিয়ের ডেটটা দুবারই মিলে ঠিক করে ফেললো,
হঠাৎ ওদের বিচ্ছেদ হয়ে গেল। রিয়ার মনে হয়েছিল প্রিয়ম ওর জন্য ঠিক চয়েস নয়, আর প্রিয়মও কেন যেন এই সম্পর্কটাকে ভেঙে যেতে দিল। সবাই আড়ালে বলল, সবার চোখের আড়ালে ফাঁকা ঘরে ঠোঁটে ঠোঁট রাখা অনেক সহজ, কিন্তু অগ্নিসাক্ষী রেখে হাতে হাত রাখা যে অতটাও সহজ নয়, সেটা আর একবার প্রমাণ হয়ে গেল। দুজন দুজনের কন্ট্যাক্ট লিস্ট থেকে যেদিন চিরদিনের মতো ব্লকড হয়ে গেল, রিয়াদের বাড়িতে সেদিন ঝড় উঠেছিল। রিয়ার মা বলেছিলেন, ছি ছি, বিয়েই যদি না করবি তবে মুখ পোড়ালি কেন? রিয়ার বাবা রাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, কোনো কিছু ভাঙা বড়ই সহজ মা, গড়াটাই শক্ত। আর একবার চেষ্টা করে দেখা যায় না? রিয়া আশ্চর্য রকম শান্ত ছিল। বলেছিল, আমার বিয়ের ব্যবস্থা করো। আমি ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল আপলোড করেছি, মনে হয় তাড়াতাড়ি রেসপন্স পাবো। রিয়া প্রিয়মের ঠিক হওয়া বিয়ের ডেটে রিয়া অরূপের বিয়ে হয়ে গেল। এসব কথা হাওয়ায় ভাসে। প্রিয়ম জানতে পেরেছিল। বন্ধুরা দেখাতে না চাইলেও প্রিয়ম জোর করে তাদের প্রোফাইল থেকে রিয়ার কনের সাজ দেখেছিল। স্ক্রোল করে করে প্রতিটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল। তারপর কাঁধে গিটারের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল। আলোক বলেছিল, ছেলেটা একদম চুপ হয়ে গেছে, ওর জন্য এবার ভয় হচ্ছে। প্রিয়মকে একা ছেড়ে দেওয়াটা বোধহয় ঠিক হলো না রে। রুদ্রাণী বলেছিল, রিয়াটা ভীষণ হার্টলেস, ওই ডেটেই বিয়েটা করতে হলো। প্রিয়ম যে এই ধাক্কাটা কিভাবে সামলাবে? ও তো রিয়ার ব্যাপারে প্রথম থেকেই খুব ওভার পজেসিভ ছিল। সেই রিয়া এখন অন্য কারো হাত ধরে। দার্জিলিংয়ের রাজবাড়িটা ম্যাল থেকে বেশ খানিকটা নিচে। চেষ্টা করলে ম্যাল পর্যন্ত হেঁটে যাওয়া আসা করা যায় বটে, কিন্তু হানিমুন কাপলের পক্ষে সেটা করা নিতান্তই বেমানান। তাই রিয়া অরূপ রাজবাড়ির গাড়ির পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা নিয়েছিল। সেদিন বিকেলে রিয়া আর অরূপ যখন সেজে গুজে হোটেলের রুম থেকে বেরোলো, তখন ওদেরকেই দেখতে রাজা রানীর মতো লাগছিল। এখানে আসার সুবাদে কিনা কে জানে, রিয়া পরেছিল একটা ঝলমলে শাড়ি, আর অরূপের পরিধানে ছিল নবাবী পাঞ্জাবি। বিকেলের আলোয় ওরা রাজবাড়ির নিজস্ব অ্যান্টিক জিনিসগুলোর সাথে ফটোশ্যুট করছিল। এমন সময় প্রিয়মদের দলটা ওদের ঘর থেকে বেরোলো। ওরা ম্যাল যাওয়ার জন্য বেরিয়েছিল। প্রিয়মরা চলে যাচ্ছিল, অরূপ ডাকলো, আরে শুনুন শুনুন। প্রিয়মই শেষে ছিল। অরূপের ডাক শুনে ফিরে তাকালো। অরূপ বলল, আমাদের দুজনের একসাথে একটা ছবি তুলে দেবেন? প্রিয়মই ওদের মধ্যে সবচেয়ে ভালো ছবি তোলে। ওর কাঁধে ডিএসএলআর ক্যামেরা দেখে অনুরোধটা ওর উদ্দেশ্যেই করা হয়েছিল। প্রিয়ম খুব স্বাভাবিকভাবেই ফিরে এসে অরূপের মোবাইলে ওদের বেশ কয়েকটা বিভিন্ন পোজে ছবি তুলে দিল। ফটো দেখে অরূপ খুব খুশি হলো। রিয়াকে দেখিয়ে ফিরে প্রিয়মকে কিছু বলার জন্য তাকিয়ে দেখলো প্রিয়ম আর ওদের দলটা আর সিঁড়িতে নেই, চলে গেছে। রাতে ওরা ফিরতেই অরূপের সাথে ওদের মুখোমুখি হয়ে গেল। প্রিয়মের দিকে তাকিয়ে অরূপ বলল, আচ্ছা লোক তো মশাই আপনি, ওবেলা হঠাৎ কোথায় চলে গেলেন? একসাথে যাব ভাবলাম, মেলেও আর দেখতে পেলাম না, কোথায় গিয়েছিলেন? প্রিয়ম হালকা হেসে বলল, আমরা একটু দোকান টোকানগুলো ঘুরে দেখেছিলাম, তাই হয়তো দেখতে পাননি। অরূপ বলল, আজ আর আপনাদের ছাড়ছি না, আসুন আমাদের ঘরে, আমার স্ত্রীও আপনাদের সাথে আলাপ করবার জন্য অপেক্ষা করছেন। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভেবে ব্যাপারটা চাপা দেওয়ার জন্য সৃজন তাড়াতাড়ি বলে উঠল, আজ তো অনেক রাত হয়ে গেছে, আপনারাও ক্লান্ত, আজ থাক, আর একদিন বরং। অরূপ বলল, আপনারা শুধু শুধু ফাঁকি দিতে চান, আমরা একটুও ক্লান্ত নই, আর এখন এমন কিছু রাতও নয়। তাছাড়া এই হানিমুন ট্রিপ বলে তাই, নয়তো এরকম একা একা আমি বেরোই না কোথাও মশাই। একটা বড়সড় দল নিয়ে বেরোই প্রতিবার, তারাই এবার জোর করে আমাদের একা পাঠিয়ে দিলে। নতুন বিয়ে করা বউ মশাই, এখনো বোধহয় ঠিক স্বচ্ছন্দ হয়নি। বড় দলে পড়লে যদি একটু সহজ হয় আর কি। অরূপ হড়বড়িয়ে অনেক কথা বলে যায়, হয়তো প্রয়োজনের তুলনায় একটু বেশি। হড়বড় করে বেশি কথা বলে যাওয়া লোকেরা সামনের জনের মনের ভাব ঠিক খেয়াল করে উঠতে পারে না। তাই এটাও নজর এড়িয়ে যায় যে শুধু তার নতুন বউই নয়, এই দলের সবাইও একটু অস্বাভাবিক রকম বেশি চুপচাপ। আপনারা কি আপনাদের মধ্যে কারোর ব্যাচেলার ট্রিপে এসেছেন? তাই এই বয়সে আপনাদের মধ্যে হুল্লোড়ের এত অভাব কেন? অরূপের জোড়াজুড়িতেই এত রাতে অরূপদের হোটেলের ঘরে সবার জমায়েত হয়েছে। বলাই বাহুল্য, এদের মধ্যে প্রিয়মও আছে, আছে রিয়াও। রিয়া স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজবাড়ির ঘরের একটা অ্যান্টিক সোফায় বসে উল কাঁটায় ঘর বুনে চলেছে। মুখ নিচু, হাত চলছে অস্বাভাবিক গতিতে। এতই মনোযোগ দিয়ে সে কাজটা করে চলেছে যে ঘরে আগত অতিথিদের দিকে এক বিন্দু মনোযোগ দেওয়ার ফুরসত নেই তার।
ওদের মধ্যে অনির্বাণ বলে উঠল, আরে না না, ব্যাচেলার ট্রিপ নয়, আসলে আমাদের মধ্যেই একজন, এই যে প্রিয়ম, এর সম্প্রতি একটু হৃদয়ভঙ্গের কারণ ঘটেছে, তাই সেই ভাঙা হৃদয় জুড়তেই আমাদের এখানে আসা। তাই ও একটু পাশ থেকে সৃজনের চিমটি খেয়ে চুপ করে যায় অনির্বাণ। সত্যি কোথায় যে কি বলতে হয় তা পর্যন্ত এখনো জ্ঞান হলো না ছেলেটার। চকিতে প্রিয়ম আর এক মনে মুখ নিচু করে উল বুনে চলা মেয়েটার এক পলকের জন্য একবার দৃষ্টি বিনিময় হয়, এই প্রথম। সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকতা মনে পড়ে যাওয়ায় দুজনেই চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। তবু তবু একটা থেকেই যায়, দুজনেরই মনের কোণে অবচেতনে রিন রিন করতে থাকে। আরও একটু রাতে সবাই যখন আর না, এবার যাই, আপনারা এবার একটু রেস্ট করুন বলে উঠে পড়ে, অরূপ ওদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায়। রিয়া তখন প্রিয়ম যেখানটায় বসেছিল সেখানের কোণে একটা নতুন প্যাকেটের দিকে এগিয়ে গিয়ে দেখল, ভেতরে একটা শাল রয়েছে, নীল রঙের। নীল ওর প্রিয় রং, প্রিয়ম ওর পছন্দ জানে বটে। ঠোঁটের কোণে হাসল রিয়া। তারপর শালটা খুলে দেখতে গিয়ে ভেতর থেকে একটা চিরকুট পেল সে। চিরকুটে প্রিয়মের হস্তাক্ষরে লেখা ছিল, একসাথে পৃথিবীর সব রাস্তায় হাঁটার কথা ছিল, কাল একবার মেলে এসো, একা, পারবে কি? রিয়ার মুখের হাসি মিলিয়ে গেল। কাগজটা তখনই ছিঁড়ে ফেলে দিল সে ডাস্টবিনে। হাত কাঁপল না ওর একটুও। আসলে রিয়া জানে, অতীতকে বিদায় না দিয়ে বর্তমানকে নিয়ে পুরো বাঁচা যায় না, আর ভবিষ্যতও অতীতের রেপ্লিকা হয়ে যায়। আর রিয়া তার অতীতকে পুরোপুরি বিদায় দিয়েছে। আর একটু রাতে প্রিয়মদের ঘরের দরজায় আওয়াজ হলো। প্রিয়ম হয়তো এই আওয়াজটার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু দরজা খুলেই থমকে গেল সে। দরজায় দাঁড়িয়ে আছে অরূপ। গলাটা কিরকম খালি খালি লাগলো তার। তবে কি, কিন্তু পরক্ষণে ভুল ভাঙল তার। অরূপ সেই রকমই চনমনে। একটু অপ্রস্তুত হাসি হেসে বলল, সরি, একটু বেশি রাতে ডিস্টার্ব করে ফেললাম। আসলে আপনি এই শালের প্যাকেটটা আমাদের ঘরে ফেলে এসেছিলেন। প্রিয়মের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। সে তাড়াতাড়ি প্যাকেটটা নিয়ে নিল। অরূপে একটু নিচু স্বরে বলল, কার জন্য কিনেছিলেন শালটা? আবার মহিলাদের শাল? যাই বলুন, আপনার পছন্দ আছে। এইটা তাকে উপহার দিলেই দেখবেন সব রাগ গলে জল হয়ে গেছে। এসব মেয়েদের মান অভিমানের ব্যাপার, এ নিয়ে আবার। যান, বাড়ি গিয়ে মিটে ফেলুন গে। জানেন, আমার বউয়েরও প্রিয় রং নীল। এই শালটা ওর খুব পছন্দ হওয়ার কথা। আর দেখুন তো, আপনি আমার আগেই কিনে ফেললেন। নিজের রসিকতায় নিজেই হো হো করে হেসে ফেলল অরূপ। প্রিয়ম হাসল না। ওর আর এই লোকটাকে সহ্য হচ্ছিল না। অতিরিক্ত ভালো মানুষ কি উনি সত্যিই, নাকি এগুলো শুধুই? প্রিয়ম দাঁতে দাঁত চেপে বলল, তার বিয়ে হয়ে গেছে এই কিছুদিন আগেই, ধন্যবাদ। অরূপ কেমন যেন থতমত খেয়ে গেল। আর কিছু বলতে পারল না সে। আচ্ছা, আসি বলে চলেই যাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা সিগারেট হবে? আজই দার্জিলিংয়ে অরূপদের শেষ রাত, তাই ওর অনুরোধের খাতিরেই আজ বিকেলে ওরা সবাই মিলে মেলে বেড়াতে এসেছে। এখন দার্জিলিংয়ের রাস্তায় সবসময় লোকের ভিড় লেগেই থাকে। কাঞ্চনজঙ্ঘা ছবির নির্জন মেলা আজ বিলুপ্ত। পায়ে হেঁটে মেলে রাস্তায় নির্জনতা উপভোগ করা, দূরের কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে মেঘ কুয়াশাদের রোদের লুকোচুরি খেলা, দার্জিলিং মেলের এই যে একটা রোদ মেঘ কুয়াশা সব নিয়ে একটা রহস্যময় বিশেষত্ব, তা যদিও আজ ব্যবসায়ীদের বদান্যতায় অনেকটাই ক্ষুণ্ণ, তবু এই ব্যবসায়ীদের হাঁকডাক পিছনে ফেলে মেলের এক পাশের সরু রাস্তা ধরে গোল করে হাঁটতে থাকলে অল্প খানিকটা জায়গা জুড়ে এখনো সেই পুরনো মেলের মেজাজ পাওয়া যায়। ওরা একসাথে এলো, আস্তে আস্তে সব ইতিউতি ছড়িয়ে পড়তে লাগলো। রিয়া একা একা হাঁটছিল মেলের রাস্তা ধরে। অরূপ ঢুকেছিল একটা নেপালি কিউরিও শপে। রিয়ার এসবে ইন্টারেস্ট নেই, তাই অরূপ ওকে বোর হতে দেখে বলেছিল ও যেন মেলের রাস্তা ধরে হাঁটতে থাকে। অরূপ একটু পরেই ওকে ধরে ফেলবে। রিয়া সেই মতোই হাঁটছিল। হঠাৎ পায়ে কি একটা বেঁধে হোঁচট খেয়ে একটু টাল হারিয়ে ফেলেছিল সে। পিছন থেকে প্রিয়ম এসে ওর হাতটা হঠাৎ করে ধরে ফেলল। রিয়া সামলে নিয়ে প্রিয়মের হাতটা ছেড়ে দিল। হঠাৎ ওর গাটা কেমন শিরশির করে উঠল। তবে কি প্রিয়ম ভাবল কাল ওর কথাতেই ও এখানে একা এসেছে? সে তাড়াতাড়ি বলে উঠল, অরূপ আসছে পিছনে, এক্ষুনি এসে পড়বে। প্রিয়ম সেই পুরনো কলেজের মতো হাসল। এই হাসিটা রিয়ার একসময়। প্রিয়ম বলল, আমার না হয় ওভার পজিটিভনেস ছিল, তা উনিও কি? রিয়া বলল, না, উনি আমাদের একসাথে দেখলে তেমন কিছুই মনে করবেন না। প্রিয়ম বলল,
তবে দুপা হাঁটি না হয় একসাথে, হাতে হাত না থাকুক, পা দুটোই না হয় একছন্দে চলুক কিছুক্ষণ অন্তত, তোমার জন্য না হোক আমার জন্য। রিয়া কিছু না বলে হাঁটতে লাগলো। প্রিয়ম বলছিল, হানিমুনে তুমি দার্জিলিংয়েই আসতে চেয়েছিলে। এই মেলে সত্যিই আমাদের একসাথেই হাঁটার কথা ছিল। কি অদ্ভুত সমাপতন না? তুমি অবশ্য হানিমুনে এসেছ, শুধু পাশের মানুষটা বদলে গেছে। রিয়া বলল, আমার পাটা হালকা মুচকেছে, আমি একটু বেঞ্চিগুলোই বসবো, তুমি এগোও। প্রিয়ম আর কথা বাড়ালো না। অনেক কিছু বলার ছিল ওর, মনটা অনেকবার উদ্বেলও হচ্ছিল। মনে হচ্ছিল সূর্যাস্তের পড়ন্ত আলোয় রিয়ার মুখটা একবার ভালো করে দেখে। এক ঝটকায় কোমরটা হাত দিয়ে পেঁচিয়ে নিজের কাছে টেনে আনে, নিজের বুক মিশিয়ে দেয় ওর শরীরে, বরাবরের মতো ঠোঁট দুটো চুষে নেয়। কিন্তু ওই যে সিঁদুরের ডগডগে লাল দাগটা বারবার সদর্পে ঘোষণা করছে, রিয়া আর ওর নয়। যে শরীরটা ও একদিন পরম আদরে ভরিয়ে দিয়েছে, সে শরীর আজ অন্যের। সব অধিকার হারিয়েছে সে। নিজেকে খুব নিঃস্ব লাগে ওর। আর পরক্ষণেই অরূপের উপর খুব রাগ হয় ওর, হিংসা হয়। মনে হয় এক ঝটকায় ওই ভালো মানুষের মুখোশ পরা লোকটাকে দেয় পাহাড় থেকে ঠেলে ফেলে। তাহলে ওই সিঁদুরের লাল দাগটা ওকে আর অস্বস্তিতে ফেলবে না। চোখ বুজে ফেলে প্রিয়ম, তাড়াতাড়ি দ্রুত পা ফেলে এগিয়ে যায়। ওই সিঁদুরটা ও আর সহ্য করতে পারছে না। বড্ড লাল ওর রংটা, পুরো মুখটা ছাপিয়ে ওটাই যেন মুখ্য হয়ে উঠেছে। নতুন বউ। অরূপ শেষ রাতে সবার সাথে একটু ভালো পানাহার করতে চায়। রিয়া অবশ্য একদমই ড্রিঙ্ক করে না, অরূপও যে করে তা নয়। তবে কোথাও ঘুরতে গেলে কি বন্ধু বান্ধবদের আড্ডায় আজকাল উত্তম খাওয়া দাওয়ার সঙ্গে একটু পান না করলে ঠিক সোশ্যালাইজ করা যায় না। শুধু ভালো খাওয়া দাওয়া আজকাল অনেকে এক জায়গায় করতে পারে না, যেটা মদ পারে। আজও সেরকমই একটা দিন। ওরা সবাই গ্লেনারেসে বসেছে, টুংটাং করে ওয়েস্টার্ন মিউজিক বাজছে। একটু পরে লাইভ প্রোগ্রাম শুরু হবে। গ্লেনারিসে খাওয়া দাওয়ার সঙ্গে এটা একটা বেশ বাড়তি পাওনা, তাই গ্লেনারিসে বাঙালিদের ভিড়ের অভাব নেই। ওরা স্টার্টারের সঙ্গে ককটেল নিয়েছে, আর রিয়া ফ্রুট জুস। খেতে খেতে টুকটাক কথা হচ্ছে। অরূপ ওদের বিয়ের কথা বলছে, রিয়ার কথা বলছে। সিম্পলি নিজের বউয়ের গুণকীর্তন করছিল, আর ওদের ব্যাচেলার গ্যাংটাকে তাড়াতাড়ি বিয়ে করতে উৎসাহিত করছিল। সৃজন বলল, আরে দাদা, নিজের লেজ কেটেছেন বলে আমাদেরটাও কাটাতে চাইছেন? এই তো প্রিয়ম, দেখুন না, নেশাটা বেশ চড়ছে। সৃজন বাকি কথাটা বলতে গিয়েও শেষ করলো না। অরূপ হাসল। এবার ওরা শর্টস নেবে। ও সেটা ওয়েটারকে ডেকে অর্ডার করে দিল। প্রিয়ম বলল, আজকাল প্রেম করে না থাকলে অ্যারেঞ্জড ম্যারেজ অন্তত করা উচিত না। অ্যারেঞ্জড মানে তো সেই অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করা। অরূপ বলল, তাতে কি? আগে কার কি সম্পর্ক ছিল না ছিল সেটা আজকের দিনে কিছু ম্যাটার করে নাকি? তবে বিয়ের সময়ে যদি সে আগের সম্পর্ক থেকে বেরিয়ে না এসে অন্য কারোকে বিয়ে করে, সেটা অন্যায়। কিন্তু আগে একটা সম্পর্ক ছিল বলে সে পরে আর কাউকে বিয়ে করতে পারবে না, এ কেমন কথা? তাহলে তো কোনো সম্পর্ক, তা সে যতই টক্সিক হোক না কেন, সে তো বেরোতেই পারবে না। কারণ সম্পর্ক থেকে বেরোলে তার আর অন্যত্র বিয়ে হবে না এই ভয়ে। আজকালকার ছেলে তোমরা, এই তোমাদের কেমন মনোভাব? হঠাৎ প্রিয়ম আর সহ্য করতে পারল না। প্রচণ্ড উত্তেজিত হয়ে চাপা স্বরে জিঘাংসার সুরে বলে উঠল, এসব জ্ঞানের কথা দূর থেকে মনীষীদের মতো বলতে ভালোই লাগে, নিজের জীবনে ঘটলে তবে বোঝা যায়। অরূপ শান্ত স্বরে বলল, তুমি আমাকে চেনো না, আমার জীবনে ঘটলেও আমি একই কথা বলতাম। প্রিয়ম হেসে উঠল নিষ্ঠুরের মতো। সে যেন স্থান কাল পাত্র সব ভুলে গিয়েছে। সে টেবিলের উপরে একটা চাপড় মেরে বলল, তবে শুনুন, ওই যে আপনার পাশে আপনার যে সতীসাধ্যীর মতো শান্ত বউটি বসে আছে, ও আমার প্রাক্তন। যে ঠোঁটে আপনি রোজ চুম্বন করেন সরল বিশ্বাসে, সে ঠোঁট আপনার আগে আমার ছুঁয়েছে। ও শরীরের কোথায় কোথায় ছোঁয়া পছন্দ করে সেটা আমার এখনো মুখস্থ। বললে মিলিয়ে নিতে পারবেন। বিশ্বাস না হয় বসে আছে তো, জিজ্ঞেস করুন। বুকের পাটা থাকে তো অস্বীকার করুক। রিয়া যেন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেছে। ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ও যেন ঠিক বিশ্বাস করতে পারছে না যে প্রিয়ম তার চরিত্রকে এভাবে প্রকাশ্যে বাজার করে দেবে। ও যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কিছু বলার বা করার মতো ওর যেন শক্তি নেই। মুখের সবটুকু রক্তও যেন কে ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। অরূপ কিন্তু আশ্চর্য রকম শান্ত, শুধু চোখের দৃষ্টিটা শান্ত থেকে একটু খড়ো হয়েছে মাত্র।
পুরো পরিবেশটা ওদের ঘিরে যেন হঠাৎ নির্বাক হয়ে গেছে। প্রিয়ম একটা সিগারেট ধরিয়ে পরপর কয়েকটা রিং ছাড়লো। খানিকক্ষণ পর অরূপ মুখ খুলল। আমরা খুবই একটা রুচিসম্মত জায়গায়, রুচিসম্মত পরিবেশে বসে রয়েছি, নইলে এই কুরুচিকর কথাগুলো আমার বউ আর আপনার প্রাক্তন সম্পর্কে বলার প্রতিফল আপনি এখনই পেতেন। জানি না কথাগুলো আপনি কি ভেবে বললেন, হয়তো জাস্ট গায়ের ঝাল মেটানোর জন্যই, কিন্তু এই যে আপনি নিজে মুখে বললেন আমার স্ত্রী আপনার প্রাক্তন, বর্তমান নয়। আর আমি ওর বর্তমানও বটে, আর ভবিষ্যতও। উঠি, ভালোই হয়েছে আপনাদের বিয়েটা হয়নি, তাই ওনাকে আমি পেয়েছি, আর গর্ব করে বলতে পারি পুরোটাই পেয়েছি। আপনি ওনাকে কখনোই ভালোবাসেননি, তাহলে এমন কথা গায়ে ঝাল মেটানোর জন্য উচ্চারণ করতে পারতেন না। শরীর ছুঁলেই কাউকে পাওয়া হয়ে যায় না। আর যেহেতু পুরোটাই দুজন প্রাপ্তবয়স্কের একান্ত নিজস্ব কিছু সিদ্ধান্ত, তাই তা নিয়ে কোনো মন্তব্য রাখা আমার আর উচিত নয়। আমি যা বলি তাই মন থেকেই বলি। নিজের ক্ষেত্রে একরকম, অন্যের ক্ষেত্রে অন্যরকম, এরকমটা আমার স্বভাব নয়। ওরা চলে যায়। প্রিয়মের চোখ দুটো অপমানে জ্বলতে থাকে। বাকিটা প্রিয়মের মুখ দেখে আর কিছু বলতে সাহস পায় না। ওরা যখন ফেরে, রিয়া অরূপদের ঘরে তখন আলো নিভে গেছে। প্রিয়ম ঘরে যায় না, রাজবাড়ির বৈঠকখানার আরাম কেদারায় বসে একটার পর একটা সিগারেট পোড়াতে থাকে। অনেক রাতে ঘরে যায় সে। দার্জিলিংয়ের ঠান্ডায় কনকনে ঠান্ডা জলে স্নান করেও শরীরের জ্বালা মেটে না তার। সকালে বাকিরা যখন ঘর থেকে বেরোয়, দেখে রিয়া অরূপ চলে গেছে। ওদের ঘরের দরজায় তালা ঝুলছে। প্রিয়ম তখন ঘুমে অচেতন। অনেক বেলায় প্রিয়মের ঘুম ভাঙে। ঘুম ভেঙেই সে অনুভব করে মাথাটা অসম্ভব ভারী, আর গায়ে অনেকটা উত্তাপ। সে কোনো রকমে টলতে টলতে বাইরে আসে। দেখে বাইরেটা সকালে রোদে একেবারে ঝলমল করছে, আর রিয়ারা যে ঘরে ছিল তাতে এর মধ্যেই নতুন গেস্ট চলে এসেছে। এমন সময় নিচে সৃজনদের গলা শুনে সে আস্তে আস্তে রেলিং ধরে নিচে নেমে এলো। দেখলো সৃজনরা রাজবাড়ির ম্যানেজারের সাথে কথা বলছে। ম্যানেজার বলছেন অনেকদিন পর আজ দার্জিলিংয়ের ওয়েদার এত ভালো, তাদের কপাল ভালো, আজ কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। প্রিয়মকে দেখে ম্যানেজার হেসে এগিয়ে এলেন, বললেন গুড মর্নিং স্যার, আপনার জন্য। আপনাদের উল্টো দিকের ঘরে যে ম্যাডাম ছিলেন, আজ ভোরে ওনারা চলে গেছেন। উনি একটা নোট রেখে গেছেন। ম্যানেজার ওর হাতে একটা ছোট্ট চিরকুট দিয়ে চলে গেলেন। প্রিয়ম চিরকুট খুলে দেখল রিয়ার হাতের লেখা 2 লাইন। আমি আগের চেয়ে অনেক বেশি ভালো আছি, আর তোমার জন্য রইল এক গাদা সমবেদনা আর একদলা থুতু ছেটানো ঘৃণা। ও হ্যাঁ, কালকের পর আমাদের সম্পর্ক আরো বেশি দৃঢ় হয়েছে, আর অরূপের সঙ্গে তোমার তুলনা করা নেহাতেই বাতুলতা। তোমাকে শেষবার ভালো থেকো বলা আর হলো না, আর কখনো আমাদের দেখা না হোক, এটাই চাই। প্রিয়মের চোখের সামনে হঠাৎ একটা অন্ধকার পর্দা নেমে এলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।